আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুবাইতে আসার আজকে তৃতীয় দিনে আমার প্রাণপ্রিয় ছোট ভাই, ওর সাথে যাচ্ছি। আমাদের যেই ক্যাম্পগুলো থাকে দুবাই ট্যাক্সির, যেই ক্যাম্প যারা নতুন আসার পরেই যে ক্যাম্পে তাদেরকে ওঠানো হয় সেখানে। তাই রাস্তার থেকে আমাকে উঠিয়ে নিল তার গাড়িতে। তাই গাড়িতে কিছু কোম্পানির রুলস থাকার কারণে কোম্পানির পোশাক পরতে হলো। যে পোশাক পরে আমার আগের ফিলটা আসতেছে যে আমিও তো আলহামদুলিল্লাহ ড্রাইভ করছি। তাই সেই ক্ষেত্রে ছোটো ভাইয়ের সাথে কিছু কথা বলবো যে আসলে বর্তমান পরিস্থিতিতে আসলে কি, কতটুকু পারফেক্টলি জব করা যাচ্ছে এবং পরিস্থিতি কি। অনেকেই যারা কন্টিনিউ জব করতেছে তাদের মুখ থেকে শুনলে অনেকে বিষয়টা বুঝতে পারে যে আসলে আমার কি বর্তমানে সিচুয়েশনে কি দুবাই ট্যাক্সিতে এবং দুবাইয়ের জবে আসা কি ঠিক হবে কি ঠিক হবে না। ভাইয়া কি অবস্থা? তোমার পরিচয় দিয়ে তুমি গাড়ি চালাও আর আস্তে আস্তে পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহবুব। আমি হচ্ছে দুবাই ট্যাক্সিতে বর্তমানে আছি, রানিং ড্রাইভার। আমি দুবাইতে আসার পরে আমার শুরুর দিকটাতে পরিচয় ছিল এমনই যে আমি সোহাগ ভাইয়ের ছোটো ভাই, রুবেল ভাইয়ের ছোটো ভাই, এদের ছোটো ভাই। হ্যাঁ, তো আমি আলহামদুলিল্লাহ ভালোই সব কিছু করছি। আমার প্রসেস 6.5 মাস, সব কিছু মিলিয়ে 7 মাস লাগলো গাড়ি পাইতে। তো আমি এই মাসের 13 তারিখে গাড়ি পাইছি। আলহামদুলিল্লাহ 3-4 দিন স্ট্যান্ড বাই চালানোর পরে আমি হচ্ছে পার্মানেন্ট গাড়ি আজকে চালাচ্ছি 4 দিন। ওকে, তো সব কিছু মিলে বর্তমান পরিস্থিতি যদি বলি, আমি আসার পরে নেগেটিভ কথা অনেক শুনছি ক্যাম্পের। আমি সোনাপুর ক্যাম্পে ছিলাম অ্যাকোমোডেশনে, ওখানে অনেক লোক ছিল যারা নেগেটিভ কথা বলছে বিভিন্ন ধরনের, যে গাড়ি পাওয়ার পরে এখন আর পয়সা নাই, দুবাই ট্যাক্সিতে আগে পয়সা ছিল এখন আর পাওয়া যাচ্ছে না, ওরকমটা অনেক কাজ কমে গেছে, কোনোভাবেই করা যাচ্ছে না। তো আমার এখনকার পরিস্থিতি যদি বলি, আমি আজকে 7 দিন 8 দিন গাড়ি চালাইলাম। প্রত্যেক দিন মনে হয় যে আমি 30 নিচে করি নাই। 450-450 উপরে, 400 প্লাস, মানে 150 কিলো 200 কিলো একদম নর্মাল। এটা কি মানে চাকরির বয়স বর্তমানে 8 থেকে 9 দিন চলতেছে? আমার 13 তারিখ থেকে এই পর্যন্ত, আজকে 23 তারিখ, 13 তারিখ থেকে 10 দিন চলতেছে। মাঝখানে 3 দিন স্ট্যান্ড বাই ছিল। আচ্ছা, তাহলে ওই 7 দিন আর কি, 7 দিন। হ্যাঁ, তো গত মাসে যে 4-5 দিন আমি গাড়ি চালাইছি, তাতে হিসাব করলে মনে হয় আমার 20% আসবে, ওখান থেকেও কিছু টাকা পাবো। আর ফাইন, অনেকে বলে যে প্রচুর ফাইন আসলে ভাই নিজের মধ্যে আপনি কতটুকু অ্যাবজর্ব করতে পারতেছেন, কতটুকু শিখতে পারতেছেন। আপনাকে যখন ড্রাইভিং স্কুল থেকে শিখাচ্ছে, আপনি কতটুকু মানে নিতে পারতেছেন ভিতরে। তারপরে আপনি যখন এগুলো শিখে রাস্তায় নামবেন, আপনি কতটুকু ফোকাস করতে পারতেছেন। রোড সিগন্যাল, রোড নির্দেশনা, যেটা এখানে আমি তো থামাই যে ফাইনের বিষয়টা আমি বলি। আমি 2 বছর জব করার বয়সে আমার শুধু 240 টাকার একটা ফাইন আসছে। কেন? 2 বছরের ভিতরে না আমার কোনো কাস্টমার কমপ্লেন, না আমার কোনো পুলিশ ফাইন, কিচ্ছু ছিল না। কেন ছিল না? ড্রাইভিং স্কুলে যখন আপনাকে যেভাবে শিখাবে, আপনি যদি সেভাবে শিখতে পারেন তাহলে আপনি সাকসেস। আর যে ফাইনটা খাইছে, সেই ফাইনটাও কেন খাইছে একটু বলি। যে আমরা দুবাইয়ের রুলস এবং আবুধাবির রুলসের ভিতরে অনেকটা ব্যবধান আছে। দুবাইয়ে প্রতি রুলস অনুযায়ী রোডের ম্যাপ যদি থাকে 80, সেই 80-র উপরে আপনি 100 পর্যন্ত চালাতে পারবেন গাড়ির স্পিড। বাট আবুধাবিতে যদি রোড লিমিট থাকে 80, আপনাকে 79-তে চালাতে হবে। তো সেই জিনিসটা আমি জানতাম না বিদায় সেই ফাইনটা খাইছি। তারপরে দুবাই সিটিতে আমার কোনো ফাইন নেই। তাই ফাইনটা হচ্ছে নিজের উপরে। আপনি যখন প্রপারলি সব কিছু ফোকাস দিয়ে আপনি গাড়ি চালাবেন, এখানে ফাইন আসবে না। কিন্তু অনেকে নিজের ভুলে ফাইন খায়, সেটা দোষ দেয় কোম্পানির। ভাই এখন বলো। তো এক্স্যাক্টলি সেটাই রুবেল ভাই যেটা বললো, যে আমি অনেকের দেখছি তাদের গ্রুপে, বিশেষ করে তাদের ব্যাচের যারা একসাথে আসছিল, তাদের মধ্যে ম্যাক্সিমাম 35 করে, কন্টিনিউয়াসলি 35 করে। তো তারা যে স্ট্রাগলটা করছে লাইসেন্স নেওয়ার জন্য, বা তারা যে স্ট্রাগলটা করছে যে মানে জাস্ট বিকাম এ ট্যাক্সি ড্রাইভার ইন দুবাই, তো এটার জন্য তারা যে কষ্টটা করছে, তারা সেই মূল্যায়নটা পাচ্ছে এখন। আর অনেকেই আইসা হেলাবেলা করে লাইসেন্স নেয়, কোনো কাজের প্রতি খেয়াল নাই, দুবাই ট্যাক্সির প্রতি অনেক অভিযোগ, খালি সারাদিন নেগেটিভ কথা। এরা হচ্ছে মানে ফ্রাস্ট্রেটেড থাকে এবং ফাইনগুলো বেশি খায়। ফ্রাস্ট্রেটেড থাকা যাবে না, দুর্বল মানুষদের জন্য ট্যাক্সি না আসলে। যারা স্ট্রং মেন্টালিটির এবং যারা নিজেকে মানে নিজের প্রতি কনফিডেন্স বেশি, নিজে বিভিন্ন ধরনের নিতে পারে, জটিল সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারে, তাদের জন্য দুবাই ট্যাক্সি।
তো এটাই আমি বলবো যে কনফিডেন্স যদি থাকে এবং পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ শহরে যদি আপনি গাড়ি চালাইতে চান, তাহলে নিজের যে আত্মবিশ্বাস এটা দৃঢ় করে তারপরে দুবাইতে আসবেন এবং নিজের ব্রাইট ফিউচার করবেন। এই দুবাই ট্যাক্সিতে এমন এমন লোক আছে যারা গত 15 বছর যাবৎ চাকরি করে, 10 বছর যাবৎ চাকরি করে, নিজের শহরে 4-5 তলা বাড়ি করছে, কোটি কোটি টাকার সম্পত্তি করছে। এটা অবাস্তব কিছু না। আমার বরিশাল শহরে, আমার পাশের এলাকাতে, আমার বাড়ি বরিশালের কাশীপুরে, ঠিক আছে, আমার কাশীপুরে এক লোক আছে, এক ভাই, গতকালকে শুনলাম, আমি এখানে আইসা জানছি যে সে 4 তলা বাড়ি করছে বরিশালে, সেই বাড়ি ভাড়া দেয়, এখন গাড়ি কিনছে দেশে, মেয়ে বিয়ে দিল ধুমধাম করে কয়দিন আগে। তো এটা করা সম্ভব। বর্তমানেও যারা আছে বড় ভাইরা, আমাদের ম্যাক্সিমাম, গতকালকে রান্না করতেছিলাম, আমাদের এক ভাই, বড় ভাই, তিনি বললো যে আলহামদুলিল্লাহ আমার বাড়ির কাজ চলতেছে। তো এটাই, যদি ইনকাম না থাকতো তাহলে এগুলো কোথা থেকে আসলো, কেমনে করলো? তো যাদের মানে মনে হবে যে না আমি পারবো এবং সব কিছু নিজের মতো করে দুবাই শহরকে ভালোবেসে আপন করে কাজ করতে পারবো, তাদের পক্ষে ইনকাম করা সম্ভব এবং জীবনে অনেক কিছু করা সম্ভব। আইসা আপনি ভাঙা পড়লেন, আপনি দুবাই শহর দেখে ঘাবড়ায় গেলেন, আরে এত বড় শহর কেমনি কি করব, এগুলা না, আসলে অ্যাবজর্ব করে নিতে পারলে সব কিছু পসিবল। এটাই আমার সংক্ষিপ্ত কথা ছিল। কথা বললে তো অনেক কথা বলা যায়, জি সেটা। যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে যে বাস্তবতার সাথে জীবনে অনেক যুদ্ধ করতে হবে। জীবনটা প্রত্যেকটা মানুষের জন্যই অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ধাপ এক একজনের লাইফ স্টাইল, এক একজনের কর্মস্থলে এক এক রকম। আজকে যে লেবার ফাংশনে জব করতেছে, সে কি পরিমাণে কষ্ট করতেছে সেটা সে বলতে পারবে। আজকে যে এই যে ছোট ভাই গাড়ি চালাচ্ছে এসির ভিতরে বসে, হ্যাঁ, একটা এখানে সুখ এবং একটা আরাম হচ্ছে যে এসির ভিতরে বসে গাড়ি চালাচ্ছে, কিন্তু সেটার জন্য কিন্তু তার এই পর্যায়ে যোগ্যতা থাকা লাগতেছে। ড্রাইভিং লাইসেন্সটা নিতে হচ্ছে, তার ভালো ইংলিশ জানতে হচ্ছে, তার মেধা লাগতেছে, তারপর সে এই পর্যায়ে আসতে পারতেছে। কিন্তু একজন লেবার সে কিন্তু এটা পারতেছে না। সেই কারণে আপনার যাদের যোগ্যতা আছে, 50% প্লাস ইংলিশ পড়তে বলতে বোঝার মতন ক্ষমতা আছে, আপনারা এই রোবোটিক্স জন্য অ্যাপ্লাই করবেন। এবং আপনার যাদের মেন্টালিটি আছে যে আমি 6 মাস, মিনিমাম 6 মাস আমি ওইখানে গিয়ে ট্রেনিং শেষ করে আমি গাড়ি পাবো এবং গাড়ি পাওয়ার মন মানসিকতা থাকবে, তারাই আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে একটা লাইফ ফিউচার, এখান থেকে ইউরোপের দিকে অনায়াসে মুভ করার বিভিন্ন রাস্তা আছে, কিন্তু সেটা আপনার নিজের এসে খুঁজে নিতে হবে, কেউ আপনাকে খুঁজে দিবে না। পৃথিবীতে কোনো কিছুই কারো আশায় হয় না, নিজেরটা নিজের করতে হয় প্রত্যেকটা জিনিস। তো যাই হোক, অনেক কথা বললাম। তা ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পিক করার জন্য, পিক এবং ড্রপ করার জন্য। অলরেডি আমি খাওয়ানিজ এলাকায় চলে আসছি, যেটা কিনা আমাদের লেবার ক্যাম্পের এরিয়ায়। ক্যাম্পের কিছু দৃশ্য দেওয়ার কিছু নাই, অলরেডি ওইখানকার অনেক ভিডিও আমার আছে, যেখানে আমাদের ট্রেনিং পিরিয়ড, আমাদের লাইফ স্টাইল ওইখানে ছিল। তারপরও যাচ্ছি অনেক দিন পরে। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আর যারা চাচ্ছেন যে মনে করবেন যে না আমি এখানে গিয়ে কিছু করতে পারবো, তারাই আপনারা দুবাই ট্যাক্সিতে আসেন। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে রোহেল ভাই গত পরশুদিন আসছে দুবাইতে। তো সে তো আসলেই দেখা হয় সব সময়, তো এবার একটু আমার জন্য স্পেশাল ছিল যে আমি গাড়ি পাইছি ভাইরে নিয়ে, যেমন শখ ভাইকে নিয়ে ঘুরি সব সময়, আমি ড্রাইভ করি, শখ ভাই বসে থাকে। তো আমার একটা ছোট্ট একটা ইচ্ছে ছিল যে রুবেল ভাই আমার পাশে বসবে, রুবেল ভাইকে নিয়ে আমি ঘুরবো। তো সেই আশাটাও আমার পূরণ হইলো। আমি দুবাইতে আসার পরে এই ভাই, বড় ভাইদের, রুবেল ভাই, শখ ভাই, এদের যে একটা সাপোর্ট, তারপর সবার যে ভালোবাসা নিতে পারছি বা এইগুলো পাইছি, এটা আমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ, এটার জন্য আমি ধন্য। তো আপনারা আসবেন এবং যারা সিদ্ধান্ত নিয়েছেন জলদি চলে আসেন। বর্তমানে প্রসেসগুলো ফাস্ট হচ্ছে, লাইসেন্স তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে এবং তাড়াতাড়ি গাড়ি পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি, তারা লেট না করে যেভাবেই পারেন, যে উপায় পারেন, ভিসা নিয়ে যেই কমফোর্টেবল আপনার ওয়ে আছে, ওই কমফোর্টেবল ওয়ে থেকে ভিসা সংগ্রহ করে তারপর চলে আসেন। এখন প্রসেসগুলো জলদি হচ্ছে এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভাই রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার বড় ভাই সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন।
আমরা যেন দুবাইতে প্রবাসে ভালো থাকতে পারি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই সেই খাওয়ানিজার রাস্তা, যেটা এখানে অনেক ইতিহাস এবং অনেক কষ্ট এখানে জমে রয়েছে। এখন তো এখান থেকে কন্টিনিউ বাস যাতায়াত করার সুবিধা আছে, বাট আমরা যখন ছিলাম তখন শুক্র, শনি, রবিবার 3 দিনই শুধু এখান থেকে বাস ছাড়তো এবং বাস পাওয়া যেত। আর কি হইতো যে অন্য যে 4 দিন কোনো ক্যাম্পের বাস ছিল না, সোজা গিয়া দিকদার বিরাজ ক্যাম্পের কোনো বাস ছিল না। তো সেই ক্ষেত্রে কি করতে হইতো, কোনো পাবলিক ফাংশন তো ছিলই না, প্রাইভেট কার করে অথবা খুসখুসি বলে পাকিস্তানিরা মারে, খুসখুসি করে যেতে হতো। এরকমও একটা হিস্টোরি আছে, যারা আমার সাথে ছিল তারা জানে যে সোনাপুর থেকে আমি অনেক টাইম এই আল খাওয়ানিজে, মোটামুটি কত কিলোমিটার হবে সোনাপুর থেকে এখানে? সোনাপুর থেকে 20 কিলোমিটার, 15 কিলো দূরে। 15 হ্যাঁ, কিলোমিটারের মতন রাস্তা আমি রাতের বেলা একা হেঁটে আসতাম। কারণ যখন আমি বিজনেসের উদ্দেশ্যে বাইরে বের হতাম, তখন যে মেন্টালিটি থাকতো যে আমি কখন ফিরবো, সেই মেন্টালিটি থাকলে জীবনে কিছু করা যেত না। তা আমি বের হইতাম, আমার কাজ শেষ করে আমি চলে আসার জন্য আসতাম। তখন বাস ছিল না, কিছু ছিল না। এরকম হয়েছে, অনেক আরবির মহিলা, আরবির গাড়ি আমাকে পিক আপ করছে, অনেক বাস ডিপোতে যাচ্ছে তারা পিক আপ করছে। তো এখানে অনেক সিটি আছে, এই সিটিটা আপনাদেরকে দেখালাম। আর আমি হচ্ছি তো ভাইয়া, লাস্ট ফিনিশিং কিছু বলো। তো আমরা তো দুবাইতে আছি, হচ্ছে কাজবাজ করতেছি, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই যাচ্ছে আপনাদের দোয়াতে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। আমি গাড়ি পাইলাম কিছুদিন হইল। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রবাসী সবাই ভালো থাকতে পারি। ক্যাম্পগুলো চলে আসছে, এখানে আপনার চলে যাবে আমাদের ভাই ব্রাদার সবাইদেরকে নিয়ে, এটা হচ্ছে কথা। এটা হচ্ছে আমাদের খাওয়ানিজের ক্যাম্পের এরিয়া, খোলা জায়গা, ক্রিকেট খেলতে পারে সবাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।